হ্যাঁ, দেখো, দণ্ড এটার শিরোনামটা আমি দিয়েছি দণ্ড সংহিতায় নতুন অন্তর্ভুক্তি। ঠিক আছে? এবার কি, কি নতুন আইন এসছে এবং কি অন্তর্ভুক্তিকরণ হচ্ছে সেটা নিয়ে আলোচনা। এখানে অবশ্যই প্রতিবেদনটাতে তো আমি দিয়েইছি। তার সাথে আমি একটা পিডিএফ আরকি শেয়ার করেছি। যেটা অবশ্যই কালেক্টেড একটা পিডিএফ, মানে একটা পেজের আরকি নিউজ পেপার থেকে যেটা আমি নিয়েছি, এবং ওটাও তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কারণ ডিটেইলসে ওখানে লেখা রয়েছে যে কোন, কোন, মানে একটা কলাম করে লেখা রয়েছে যে কোন এগুলো আরকি নতুন অন্তর্ভুক্তি হয়েছে। তো তোমরা যদি সেরকমভাবে এখানে আরো এড করতে চাও তো তোমরা সেটা করতে পারো। তোমরা যাই হোক আলোচনা করতে, করতে দেখতে পাবে। তো নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি, এটা যেহেতু দিল্লির একটা মানে ব্যাপার, কেন্দ্রীয় সরকার মানে বুঝতে পারছো দিল্লি থেকে। তো এখানে জাস্ট আমি একটা কোড দিয়েছি যে শোনা যায় মানুষের হৃদয়ের পুরনো নীরব বেদনার গন্ধ ভাসে। মানে আমাদের যে পুরাতন নিয়ম আরকি, যেটা আরকি ব্রিটিশ শাসনে ছিল, এবং সেই সব মানে ব্রিটিশ শাসনের সাথে যুক্ত আরকি বিষয়টা, বা তাদের যে শাসনের সাথে যুক্ত যে নিয়ম, সেগুলো অনেক কিছুই আরকি মানে আমাদের আরকি বেদনার সাথে জড়িয়ে আছে। কারণ সেটা বললেই যেন অনেক সময় আমাদের মনে পড়ে যায় সেই শাসন, সেই আরকি দিনের পর দিনের যে আরকি তাদের শাসন আমাদের দেশের উপর, এবং যে পরাধীনতার যে আরকি গন্ধ, সেটা যেন আমরা আরকি ফিল করতে পারি। তো তাই জন্য জাস্ট এই কোটেশনটা দিয়েছি। তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, যদি তোমরা কোটেশন ঠিকঠাক মনে রাখতে পারো তাহলেই কোনো কোটেশন দিও, না হলে কোটেশন দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো তারপর, তো ভারতীয় শাসন ব্যবস্থায় ব্রিটিশ আমলের প্রভাবমুক্ত নতুন ৩ আইন চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে? ৩ টে আইন কিন্তু চালু হয়েছে, এবং কোনগুলোর পরিবর্তে চালু হয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে? ৩ আইন চালু হয়েছে, এবং কোন কোনগুলোর আরকি পরিবর্তন করে হয়েছে দেখো। ১লা জুন থেকে আচ্ছা জাস্ট a minute, এটা ১লা জুলাই, ঠিক আছে? এটা ১লা জুন নয়। এটা কিন্তু জুলাই। পয়লা জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা সহ ৩ ফৌজদারি আইন চালু হয়েছে। বিরোধীদের তোমরা কি স্ক্রিনে লেখা ছাড়া কিছু দেখতে পাচ্ছ? না না। আচ্ছা, আসলে হুম, বল। হ্যাঁ, সাথী কোথায়? আচ্ছা, হ্যাঁ, দেখো, তো যেটা বলছিলাম যে সেটা সেটা কিনা বলছে বিরোধীদের আপত্তি সত্ত্বেও এটা কিন্তু বিরোধী। দেখো, যখন কিছু কাজ হয় আরকি, বা নতুন কোনো নিয়ম কানুন বা আইন যাই হোক না কেন যখন চালু হয়, তখন সেটা নিয়ে একটা বিরোধিতা তো ওঠেই। ঠিক আছে? কারণ তোমরা দেখতে, দেখতে বুঝবে যে এই যে আইনটা আরকি হয়েছে, এক্ষেত্রে যেটা হয়েছে কিনা পুলিশ ব্যবস্থাকে আরকি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মানে পুলিশদের পাওয়ার আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তো বিরোধী যারা আরকি করেছে তাদের আরকি এটাই মতামত যে পুলিশ যদি তার কোনো সেরকম যদি মানে সেটা যদি সুযোগ নেয় আরকি, মানে তাদের এই যে তাদের যে এই ক্ষমতা এটা যে বাড়িয়ে দেওয়া হয়েছে, তারা অনেক সময় সুযোগ নিতে পারে, তারা অনেক সময় ভুলভালভাবে তার প্রয়োগ করতে পারে। তো সেই নিয়ে একটা বিরোধিতা উঠেছিল যখন এই আইনটার কথা হয়েছে আরকি। তো তাদের আপত্তি সত্ত্বেও কিন্তু কার্যত একতরফা ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির পরিবর্তে, আইপিসি তোমরা জানো ইন্ডিয়ান পেনাল কোড, এর পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, তাহলে কি না, যেটা ছিল হচ্ছে তোমার আইপিসি, ঠিক আছে? আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড, তার পরিবর্তে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক আছে?
ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি। সিআরপিসিটা হচ্ছে ক্রিমিনাল কোড, যেটা আর কি ইন্ডিয়ান ক্রিমিনাল কোড, যেটা সেটা হচ্ছে সিআরপিসি। তাহলে এর পরিবর্তে আসছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ঠিক আছে? তো একটা তাহলে ইন্ডিয়ান পেনাল কোডের বদলে মানে আইপিসির পরিবর্তে এলো হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, ঠিক আছে? তাহলে এর পরিবর্তে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি, যেটা ঠিক আছে, ক্রিমিনাল কোড যেটা আর কি, সেটার পরিবর্তে আসছে কিনা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ঠিক আছে? ও এভিডেন্স অ্যাক্টের জায়গায় ভারতীয় সাক্ষ্য আইন। আর যেটা ছিল এভিডেন্স অ্যাক্ট, তার জায়গায় এসছে ভারতীয় সাক্ষ্য আইন। এই পাশ করিয়ে নেয় শাসক শিবিরে, যার ব্যবহারিক প্রয়োগ কিন্তু 1 জুলাই থেকে শুরু হয়েছে। তো যেটা আমরা জানি যে যে কোনো প্রতিবেদনের যে স্টার্টিংটা থাকে বা যে শুরুটা থাকে, সেক্ষেত্রে কি না সেই স্টার্টিং এ একটু জাস্ট বলতে হয় যে কি নিয়ে আলোচনা হচ্ছে, যার সম্পর্কে সামান্য যে এই হচ্ছে বা এইভাবে, মানে একটা শুধু জাস্ট হিন্ট দেওয়া হয়। এবং পুরো যে সম্পূর্ণ যে সংবাদটা সেটা থাকে হচ্ছে এই ব্যাখ্যা অংশে, যেখানে আর কি বিস্তারিতভাবে বলা হয়। তো এখানে জাস্ট এতটাই বলা হলো যে কোন কোন আইনের পরিবর্তে কোন কোন আইন এলো, এবং সেটা 1 জুলাই থেকে যে সেটা স্টার্ট হয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এবার আমরা ব্যাখ্যা অংশে যাব, যে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে আগস্ট মাসে একটা বাদল অধিবেশন হয়, ঠিক আছে? যেটা আগস্ট মাসে হয়, যেটার নাম হচ্ছে বাদল অধিবেশন, বয়াকার দল হয়, ঠিক আছে? যেটা দেখে মনে হয় অনেক সময় অনেকটা কদল কদল মনে হচ্ছে নাকি তোমাদের? এটা হচ্ছে, এটা হচ্ছে বাদল অধিবেশন। তো এই যে একটা অধিবেশন হয়, এবং এই অধিবেশনের শেষ তিনটি বিল সংসদে পেশ করে তা সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠিয়ে দেন কেন্দ্রীয় সরকার। তাহলে ৩টি বিলকে কি করে না সংসদে পেশ করা হয়ে তারপর সেটাকে সংসদীয় যে স্থায়ী কমিটি তার কাছে পাঠিয়ে দেন কেন্দ্রীয় সরকার। নতুন এই আইনে নারীদের নিরাপত্তা ও নারী নির্যাতনের ক্ষেত্রে সাজা আরো কঠোর করা হয়েছে, ঠিক আছে? মানে তোমাদের এটাতে তো অবশ্যই আমি প্রতিবেদনে কি লিখেছি দেখতেই পাবে, কিন্তু আমি তোমাদের ডিটেলসও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের খুব বুঝতে সুবিধা হবে যে কোন কোন নতুন আইন কিন্তু স্টার্ট হয়েছে। দেখো কি না সাজা আরো কঠোর করা হয়েছে নতুন নতুন আইনে অপ্রাপ্তবয়স্ক বা নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড থেকে আজীবন কারাবাসের সাজার কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নাগরিক সুরক্ষা সংহিতাতে অভিযুক্তের আইনি অধিকারকে আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে। আহ, কোনো অভিযুক্তকে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা হলে তাকে কোনো অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে তা জানাতে আগামী দিনে বাধ্য থাকবে পুলিশ, ঠিক আছে? মানে পুলিশকে যেহেতু একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, সুতরাং সে কাকে গ্রেপ্তার করছে এবং কিসের জন্য তাকে গ্রেপ্তার করছে সেটা কিন্তু অবশ্যই তাকে বলতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি না আগে কি করা হতো, আগে দেখতে যখনই তোমরা আর কি জিডি করতে যেতে আর কি, এতে মানে পুলিশ স্টেশন, এতে ধরো ফোন হারিয়ে গেল বা পার্স হারিয়ে গেল, তাই জন্য একটা জিডি করতে গেছো, তখন নিশ্চয়ই তোমাদের বলা হয় না এটা কোন এলাকায় হয়েছে, বলা হয় তো? তোমরা কি ফেস করেছো এরকম কোনো পরিস্থিতি, কি তোমাদের সাথে হয়েছে যে তোমরা পুলিশ স্টেশনে হ্যাঁ গেছো? হ্যাঁ হয়েছে কি কারোর সাথে? হ্যাঁ ম্যাম, এই রিসেন্টলি ফোন হারিয়েছে আমার। আচ্ছা, সে হারিয়েছে, তারপর কি তুমি গেছিলে পুলিশ স্টেশনে? ম্যাম স্টেশনে হারিয়েছিল। তো স্টেশনের যে থাকে পুলিশ স্টেশন, মানে কি বলে ওটাকে, সেখানকার, হ্যাঁ, আরপিএফ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানটায় জানিয়েছি, জিডি করে দিয়েছি ওখানে। আচ্ছা, আচ্ছা। আজ আমার একবার এরকম এক্সপেরিয়েন্স হয়েছিল। সেটা হচ্ছে যে আমার ফোনটা হারিয়েছিল হচ্ছে এটা বেশ অনেক বছর আগের কথা, যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম। তো ফোনটা আমার হারিয়েছিল হচ্ছে হাওড়ার বাস স্ট্যান্ডে, ঠিক আছে? এবার আমি ওটা খুঁজতে, খুঁজতে বড়বাজার অব্দি গেছিলাম। আমার ইউনিভার্সিটি যেহেতু ওই কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ছিল। তো যাই হোক, তো আমি ওখানে তো আমার মানে যেখানে আমার হারিয়েছিল সে অনুযায়ী ওটা আর কি ওখানকার যে থানা সেখানে আর কি ওটা করার কথা ছিল, কিন্তু আমি আমি আর কি খুঁজতে খুঁজতে ওটা আর কি বড় বাজারে যাই, এবং বড় বাজার মানে সেই আওতায় পড়ে না, মানে এই হাওড়ার
বাস স্ট্যান্ড হারিয়েছে। আর এখানে বড়বাজার কিন্তু মানে ওই ঘটনাটা আর কি বড়বাজারে কিন্তু ওটা করা যাবে না। তাই জন্য আমি বলেছিলাম যে ওটা আর কি ওখানেই হারিয়েছে, আমি বলেছিলাম। তার কারণ আর কি এই কারণে বলেছিলাম, নাহলে ওরা জিডি নিতে চাইছিল না। কারণ এই নিয়মটা ছিল আর কি, যে যেখানে হারাবে সেখানেই কিন্তু একমাত্র জিডি করা যাবে। ঠিক আছে? কিন্তু এই যে নতুন আইন হয়েছে, এক্ষেত্রে কিন্তু কি করা হয়েছে না, যখন যেখানে হারাক না কেন, যেখানে খুশি হারাক, তুমি যে কোনো স্টেশনে, যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু জিডি করতে পারবে। তোমায় কখনোই আমি জিজ্ঞেস অ্যাকচুয়ালি মানে হারাইনি। হ্যাঁ, চুরি হয়ে গিয়েছিল। আমারটাও তাই মানে হয়েছিল। আমারও কিন্তু পিক পকেট হয়েছিল একটা। হ্যাঁ, আমার হাজবেন্ডের মানে ট্রেনে উঠতে যাবে এমন সময় চারদিক থেকে ঘিরে ধরেছে এমন ভাবে, আর ব্যাগটা গলায় ছিল, ব্যাগটা শুদ্ধ নিয়ে গেছে, ব্যাগের মধ্যে ফোন ছিল। তো ও মানে ঘাটটাও ঘোরাতে পারেনি, তার আগে নিয়ে পালিয়ে গেছে, তারপরে ভিড়টাও কমে গেছে, মানে পুরো গ্যাংয়ে এসেছিল আর কি। হ্যাঁ, এরকমই হয়। আর আমারটা তো আরোই মানে, আমার কিন্তু কোনো ভিড়ের মধ্যে না, জাস্ট বাসের মধ্যে ছিলাম। বাস এমন কিছু ভর্তিও ছিল না। এবার এক মহিলা, আমি জাস্ট যখন বাস থেকে নামবো দেখছি এক মহিলা আমার পিছনটা দিয়ে আসবে, আমার পিছনে সে আর কি আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। এবার একজন সরল সাধারণ মহিলা, সে যে চোর সেটা মানে মানে গেস করতেই পারিনি আমি। কারণ জাস্ট আমি বাস থেকে নামলাম, নেমে আমি ব্যাগটা হ্যাঁ, খুললাম, ওটাই হয়। খুলেই দেখছি যে আমার মানে পুরো পার্স শুদ্ধ উঠিয়ে নিয়েছে, যার মধ্যে আমার টাকা পয়সা এবং তার সাথে মোবাইল ফোনও ছিল। সেটাই হয় মানে এখন, মানে এখন কি তখন কি মানে কখনোই আর কি চোরের তো উপদ্রবের কোনো শেষ নেই। আর যত দিন যাচ্ছে উপদ্রব আরো বেড়েই চলেছে। তো এটাই হচ্ছে কথা, যে এখন কিন্তু সেরকম কোনো ব্যাপার না। এখন কিন্তু যে কোনো পুলিশ স্টেশনে গিয়েই তোমরা জিডি করাতে পারবে। কোন এলাকায় ঘটেছে সেটার উপর কিন্তু ভিত্তি করে সেইখানকার স্টেশনেই করতে হবে, এরকম কিন্তু আর এখন নয়। এখন কিন্তু এটা নতুন নিয়মে অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম দেখো, তারপর যে কি বলছে না, আর কোন মানে যদি কি অপরাধ করছে সেটা অবশ্যই পুলিশকে জানাতে হবে। এছাড়াও ইএফআইআর করতে পারবে যে কোনো ব্যক্তি। ঠিক আছে? ইএফআইআর যেটা এখন হচ্ছে ইএফআইআর, হ্যাঁ, যেটা আর কি স্টেশনেও যেতে হবে না, এটা জাস্ট ইন্টারনেটে করতে পারবে। তবে ৩ দিনের মধ্যে অভিযোগকারীর স্বাক্ষর করতে হবে, নচেৎ তা বাতিল হয়ে যাবে। ঠিক আছে? তবে এটা জাস্ট একটা করে রাখলো, কিন্তু গিয়ে সেটাকে স্বাক্ষর করতে হবে স্টেশনে ৩ দিনের মধ্যে কিন্তু। না হলে কি করতে হবে? না হলে কিন্তু সেই অভিযোগটা বাতিল হয়ে যাবে। বলছে সরকারের দাবি, এই নতুন ভারতীয় ন্যায় সংহিতায় সিডিশন বা রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত যে আইন ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মানে আগে একটা আইন ছিল না, যে সরকারের বিরুদ্ধে কেউ যদি সোচ্চার হয়, সরকারের বিরুদ্ধে ওটা সমস্ত কণ্ঠ রোধ করা হবে আর কি। এবং সেটা হয়ে এসছে ব্রিটিশ আমল থেকে। তো সেই জিনিসটা ছিল আগে, মানে রাষ্ট্রদ্রোহ। ঠিক আছে? সরকারের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাহলে সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রদ্রোহ। মানে এরকম ভয়াবহ রকমের ছিল। সেটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে বর্তমানে। তার বদলে কি বলছে, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরিবর্তে যে আইন আনা হয়েছে তা আরো কঠোর এবং একাধিক নাগরিক অধিকারকে হস্তক্ষেপ করে বলে মনে করা হচ্ছে। ঠিক আছে? তাহলে বলছে এখন যে তার বদলে যে নিয়ম আনা হচ্ছে সেটা কিন্তু খুবই কঠোর আরো, এবং সেটা আর কি অনেক নাগরিকের অধিকারকে হস্তক্ষেপ করে বলে মনে করা হচ্ছে। তবে ওই রাষ্ট্রদ্রোহ বলা হতো কিছু বললেই সরকারের বিরুদ্ধে, সেটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। কি বলছে দেখো, তবে রাষ্ট্রদ্রোহ বাদ পড়লেও নতুন আইনে দেশের সার্বভৌম ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করার ক্ষেত্রে নাগরিকদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? মানে রাষ্ট্রদ্রোহটাকে বাদ পড়লেও বলছে যে দেশের সার্বভৌম, দেশের ঐক্য, দেশের অখণ্ডতা, এগুলোকে বিপন্ন করার ক্ষেত্রে যদি কোনো মানে নাগরিকের বিরুদ্ধে এরকম যদি কোনো আর কি অভিযোগ ওঠে যে সে দেশের সার্বভৌমত্ব, ঐক্যকে বা অখণ্ডতাকে বিপন্ন করছে, তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে। তাই সরকারের সমালোচনা বা বিরোধ করলে দমনমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকছে সরকারের কাছে। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই সেটা অতিরিক্ত হলে বা সেরকমভাবে গেলে কিন্তু সেটা করা হবে। কিন্তু আগে যেমন কিছুই সরকারের বিরুদ্ধে কিছুই বলতে পারবে না। সরকারের বিরুদ্ধে ওটা সেটা সে কণ্ঠস্বর সত্যই হোক মিথ্যাই হোক সেটাকে দমন করা হবে, এরকম ব্রিটিশ আমল থেকে এই নিয়মটা করা হয়েছিল। দেখবে এই কারণে আমাদের অনেক অনেক স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছেন, তাই তো? এবং শুধু তাই নয়, যারা মানে যে যারা প্রত্যক্ষভাবে আর কি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি,
বা করেনি, কিন্তু তাদের লেখনীর মধ্যে দিয়ে অংশগ্রহণ করছে তাদের লেখাকেও কিন্তু কি করা হয়েছে, বাতিল করা হয়েছে, এবং তাদেরকেও কিন্তু শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকেও জেল খাটতে হয়েছে। তো এরকম আর কি রাষ্ট্রদ্রোহ ছিল, কিছু বলাই হচ্ছে রাষ্ট্রদ্রোহ ছিল, তো সেটা উঠে গিয়ে এই পরিস্থিতিতে এখন এসেছে যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপর দেখো কি হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই যে এখন এই নামকরণগুলো হয়েছে, এই যে ৩ আইনের কথা বলছি, সেটা এক হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, দুই হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর তৃতীয় হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এগুলো চালু হওয়ায় দেশজুড়ে নানা বিতর্ক হলেও তা মেনে নেওয়াটাই হচ্ছে আবশ্যক, কারণ নিয়ম মানে হচ্ছে সেটা নিয়মই, তাই তো? মানে নিয়ম যখন করেন সরকার, তখন অবশ্যই সেটা নিয়ে নানা বিতর্ক ওঠে, কিন্তু আলটিমেটলি সেটাকে মেনে নিতেই হয়, কারণ সরকার আছেনই সেই জন্য যে কি আর কি জনজাতির মঙ্গলের জন্য যা করা দরকার সেটা আর কি করা, এই কারণে তাদের আর কি করা নিয়মকে মেনে নিতেই হয়। তো এখানেই হচ্ছে প্রতিবেদনটা শেষ হচ্ছে। তোমাদের কি কারোর কোথাও জিজ্ঞাসা আছে বা কোথাও বুঝতে অসুবিধা আছে? এর সাথে আমি ওই যেটা বললাম যে ওই যে আমি নিউজ পেপার থেকে একটা দিয়েছি পিডিএফ এর একটা পেজ, যেটা এখনই তোমরা দেখতে পাবে, সেটা অবশ্যই আমি বের করছি। তো তার আগে তোমরা বলো যে এই প্রতিবেদন থেকে কি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে বা জিজ্ঞাসা আছে? হ্যালো? না ম্যাম। আচ্ছা আচ্ছা। তাহলে আমি ম্যাম এরপরে, ম্যাম এরপরে যে ডাব্লিউবিসিএস এর মেন্স পরীক্ষায় এসেছিল যে কয়েকটা মানে প্রতিবেদন, সেগুলো যদি একবার করিয়ে দেন ডাব্লিউবিসি, মানে হ্যাঁ পরবর্তী হ্যাঁ, ক্লাসে। আচ্ছা সে আমি করে দিতে পারি, কিন্তু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর প্যাটার্ন কিন্তু আলাদা। প্যাটার্ন আলাদা মানে ডাব্লিউবিসিএস এর যে প্রতিবেদন দেয় সেটা কিন্তু এই সাধারণ প্রতিবেদন দেয় না, এটা আমি আগেও বলেছিলাম। এই যে প্রতিবেদনগুলো আমি করাচ্ছি এগুলো হচ্ছে সাধারণ প্রতিবেদন, যেটা একজন সাধারণ প্রতিবেদক লিখে থাকেন পেপারে। কিন্তু ডাব্লিউবিসিএস এ কিন্তু এইসব প্রতিবেদন আসে না, ডাব্লিউবিসিএস এ আসে হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। অর্থাৎ দেখবে যখন নিউজ পেপার খুলবে বা সংবাদপত্র, তখন দেখবে প্রথমের দিকে কিছু সংবাদ থাকে যেগুলো কিন্তু কাকে লেখা হয় না, সংবাদক মানে যিনি আর কি সাংবাদিক আর কি তাকে বলে, সরি সম্পাদক, সরি মানে সম্পাদক যিনি, তাকে কিন্তু লেখা হয়, মানে পত্রিকার যিনি সম্পাদক তার উদ্দেশ্যে দেখবে কিছু পাঠক লিখে থাকে। হুম। এবং সেটাকেই বলে কিন্তু সম্পাদকীয় প্রতিবেদন। ঠিক আছে? তো ওটা একটু আলাদা হয়, এবং ওটা কিন্তু দেখবে ওই যে প্রতিবেদনগুলো থেকে খুব হার্ড হয় কিন্তু, মানে ওই যে লেখাটা একটুখানি এগুলো মানে এমনি সাধারণ প্রতিবেদনটা তো খুবই নর্মাল থাকে, চলিত ভাষা থাকে, অবশ্যই সেটাও চলিত ভাষাতেই থাকে, কিন্তু তার যে ভাষাগুলো একটু গুরুগম্ভীর হয়, আর যেহেতু সম্পাদকের উদ্দেশ্যে লেখা হচ্ছে তাই জন্য তার মানটাও একটু উন্নত হয়। তো সেটাই হচ্ছে কথা, যে এটা কিন্তু টপিকটা নিয়ে আমি আলোচনা করতেই পারি, যে টপিকটা দিচ্ছে, তো তোমরাই বলো সেটা কি আমি সম্পাদকীয় প্রতিবেদনে আলোচনা। সম্পাদকীয় প্রতিবেদন তোমাদের করানো হয়নি, তার কারণ তোমরা তো ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন তো আমি তোমাদের করাচ্ছি না, আমি করাচ্ছি হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রে, ক্লার্কশিপের ক্ষেত্রে, সেখানে কিন্তু সম্পাদকীয় প্রতিবেদন দেয় না। একমাত্র ডাব্লিউবিসিএসই এমন একটা এক্সাম যেখানে সম্পাদকীয় প্রতিবেদন আসে। তো সেই টপিকগুলো নিয়ে কি আমি সাধারণ প্রতিবেদন করিয়ে দেবো তোমাদের? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, করিয়ে দিন। আচ্ছা, হ্যাঁ সেটা আমি করিয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে সেটাই করিয়ে দেবো। তো এই হচ্ছে এখানে এটা শেষ হচ্ছে। দেখো এই যে আমি এটা জাস্ট মানে আহ, আনন্দবাজার পত্রিকা থেকেই নিয়েছি। দেখো এখানে দণ্ড সংহিতায় নতুন অন্তর্ভুক্ত কি কি নিয়মগুলো হয়েছে, দেখো প্রথম হচ্ছে গণপিটুনির ঘটনায় ৫ বা তার বেশি ব্যক্তি হলে দোষীদের জেল জরিমানার পাশাপাশি কিন্তু মৃত্যুদণ্ড হবে। ঠিক আছে? যে গণপিটুনি হচ্ছে, ঠিক আছে, ধরো কোনো একজনের উপর কোনো একজনকে সবাই মিলে পিটাচ্ছে, ৫ বা তার বেশি ব্যক্তি যদি হয় তাদের কিন্তু জেল হবে এবং জরিমানার পাশাপাশি মৃত্যুদণ্ড হতে পারে। নেক্সট কি হচ্ছে, ১২ বছরের কম বয়সী কিশোরীকে ধর্ষণ বা গণধর্ষণ করা হলে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড। বিয়ে, চাকরি বা পদোন্নতির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা। পরিচয় গোপন করে বিয়ে করলেও ১০ বছরের কারাদণ্ড। পণঘটিত কারণে কোনো মহিলার মৃত্যু হলে ন্যূনতম ৭ বছরের ও সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে আমার মনে হয় যে এটা মানে একজন ভারতীয় নাগরিক হিসেবে
প্রত্যেকটা নাগরিকের জানা উচিত, তাই তো, যে নতুন নিয়মগুলো এসছে এগুলো জানা খুবই দরকার। তো মহিলা পুরুষ নির্বিশেষে সকলেরই এইগুলো জানা দরকার। তো আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। তারপর দেখো কি বলছে, যে পণঘটিত কারণে কোনো মহিলার যদি মৃত্যু হয় ন্যূনতম 7 বছরেরও ও সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। ওকে। তারপর কি বলছে, যে সংঘবদ্ধ অপরাধ মানে সংঘবদ্ধ অপরাধ মানে হচ্ছে অপহরণ, ডাকাতি, মুক্তিপণ, সাইবার ক্রাইম। এই ক্ষেত্রে কেউ যদি মারা গেল তাহলে ন্যূনতম 10 লক্ষ টাকা জরিমানা এবং মৃত্যুদণ্ডের সুপারিশ। তারপর কি বলছে দেখো, ছোট মাপের সংঘবদ্ধ অপরাধের ঘটনায় জরিমানা 7 বছরের জেল। তাহলে যদি বৃহত্তর হয়ে যায় এরকম মানে ক্রাইম, যেক্ষেত্রে কেউ কারোর মৃত্যু হচ্ছে, সেক্ষেত্রে আর কি কি না যাবজ্জীবন, তাই তো, যাবজ্জীবন কারাদণ্ড। আচ্ছা, আর যদি ছোটখাটো ব্যাপারে তাহলে অবশ্যই জরিমানা আর 7 বছরের জেল হয়। নেক্সট কি বলছে দেখো, ছিনতাইয়ের ঘটনায় জরিমানার পাশাপাশি সর্বাধিক 3 বছরের সাজা। ছিনতাই, ঠিক আছে। এই যে এখন এই যে একজনের কাছ থেকে শুনলাম যে তার হাজব্যান্ডের যে মোবাইল চুরি হচ্ছে, সেটা তো এক ধরনের ছিনতাই, তাই নয় কি? কিন্তু দেখো তার কি আদৌ জেল হবে, বা সব থেকে বড় কথা, তাই খুঁজবে কে, তাই তো, কোথায় খুঁজে পাবো? মানে এই যে যারা ছিনতাই করছে ধরো রাস্তায়, তাদেরকে আমরা কোথায় খুঁজে পাবো? ওরা তো ছিনতাই করে তো সে চম্পট লাগাবে, তাই তো। আর পুলিশ প্রশাসন তো যা, তারা এতটাই স্লো যে তারা প্রায় কচ্ছপের থেকেও বেশি স্লো। তাহলে মানে সেক্ষেত্রে আদৌ কতটা আর কি এই নিয়মগুলো কতটা আর কি রক্ষা পাবে, বা কতটা এই নিয়ম অনুযায়ী আর কি চলবে, সেটাই হচ্ছে কথা। নেক্সট হচ্ছে, প্রথমবার ছোটখাটো অপরাধে কমিউনিটি সার্ভিস। কমিউনিটি সার্ভিসের আন্ডারে আর কি যে আর কি তোমার শাস্তি হয় সেটা দেওয়া হবে। চিকিৎসায় গাফিলতিতে কমপক্ষে 2 বছরের শাস্তি, ঠিক আছে। এখন তো মানে যত দিন যাচ্ছে দেখছি খালি ভুয়ো চিকিৎসক, তাই তো। এবং তাদের কাছে যদি কারোর এরকম কিছু ঘটনাও তো শুনেছিলাম যে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু, এরকম শুনেছিলাম। তো এই ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের শাস্তি। সন্ত্রাসবাদে অভিযুক্তদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের আইন। যারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত তাদেরকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। অপরাধীরা প্যারোলের সুবিধা পাবেন না, ঠিক আছে। প্যারোলের সুবিধাটা মেবি কি অন্য অপরাধীরা যে সুবিধা পায় আর কি, সেসব মনে হয় পাবে না, এরকম কিছু একটা প্যারোলের ব্যাপারটা আমি ডিটেলসে জানি না। নেক্সট বলছে যে তোমাদের কারো জানা আছে? হ্যালো? হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, বলছি তোমাদের কারো এটা জানা আছে প্যারোলের সুবিধাটা কি? আমার যতদূর মনে আছে যারা আর কি সন্ত্রাসবাদী যারা, তারা আর কি সাধারণ যে আর কি অপরাধী, তাদের ক্ষেত্রে যে সুবিধা যারা তারা পায়, হয়তো মেবি অনেক সময় হয় না যে খুব তারা যদি খুব ভালোভাবে থাকে আর কি জেলে, তাদের তাদের শাস্তি অনেক সময় কমিয়ে দেওয়া হয়, বা তারা যদি কোঅপারেট করে। হ্যাঁ ম্যাম, এটা শুনেছি, পলিটিক ক্লাসে শুনেছি। যদি কেউ এমন অভিযুক্ত আসামি ধরা পড়ে আর হুম, সে জেল থাকা অবস্থায় যদি তার ব্যবহার আচার আচরণ ভালো থাকে, তাহলে হুম, তার শাস্তি কমিয়েও দিতে পারে। আর আরেকটা কথা শুনেছি, যে নাকি হুম। ধরুন আমি জেলে চলে গেলাম, আমি যেমন পড়তে জানি লিখতে জানি, তো সেখানে কি আমি মানে মাস্টার হ্যাঁ, সে তো করতে কাজ পারবো মানে? করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সেখানে তো কাজ হ্যাঁ। করতে হয়, হ্যাঁ। তবে এরা সেই সব আওতায় পড়বে না যারা সন্ত্রাসবাদী। চালকের অসতর্কতায় কোনো ব্যক্তি যদি মৃত্যু হয় তাহলে 2 থেকে 5 বছরের কিন্তু জেল। নেক্সট কি বলছে, রাষ্ট্রদ্রোহ আইন উঠেছে, যেটা আর কি আলোচনা করছিলাম। তবে সরকার বিরোধিতায় নেমে ভারতের ঐক্য ও সার্বভৌমত্বের পক্ষে বিপদ হয়ে উঠলে জরিমানা, ঠিক আছে। মানে কি বলছে যে তবে সরকার বিরোধিতায় নেমে মানে ধরো অনেক দেখো সরকার যে সব কাজ যেগুলো করে সবই তো আর মেনে নেওয়ার মতো হয় না, তাই তো। তাহলে দেখো তার বিরোধিতা যদি করে, এবং সেটা একটা সীমাবদ্ধতা রয়েছে, যদি সেটাতে করতে গিয়ে যদি কোনোভাবে ভারতের ঐক্য সার্বভৌমর পক্ষে যদি বিপদ হয় বলে মনে হয় সরকারের, সেক্ষেত্রে কিন্তু জরিমানা 7 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু হতে পারে। মানে কি পরিমাণে সে তার অপরাধটা তার উপর ডিপেন্ড করছে, এবং সে অনুযায়ী তার যে শাস্তি সেটা 7 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা লিস্ট, যে এই নিয়মগুলো কিন্তু মানে এই আইনগুলো কিন্তু এখন নতুন করে বলবৎ করা হয়েছে, এবং 1 জুলাই থেকে কিন্তু এটা হয়েছে। ওকে, চলো আমি তাহলে নেক্সট বাগধারার প্রভাব পৌঁছানো যাচ্ছে, ঠিক আছে। বলো, কোথাও কোনো সমস্যা নেই তো?
বাগধারা প্রবাদ প্রবচন আলোচনা করছি। দেখো তোমাদের ওই বাগধারা প্রবাদ প্রবচনটা কিন্তু ওই মানে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও কিন্তু আসবে। ঠিক আছে, তো আমি আলাদা করে গ্রাম গ্রাম পঞ্চায়েতে কিন্তু বাগধারা বা প্রবাদ প্রবচনটা করাবো না, যেহেতু এখানে করাচ্ছি। তোমরা কি কেউ আছো যারা মানে গ্রাম পঞ্চায়েতে ম্যাম, ক্লাস করো? ম্যাম এখানে বর্তমান আজ থেকে গ্রাম পঞ্চায়েত এবং ক্লার্কশিপের দুটো ব্যাচেরই ক্লাস বর্তমানে চলছে আজ থেকে। আচ্ছা, আচ্ছা, না সে চলো, আমি বলছি যে সেটা বলছি না, আমি বলছি যে তোমরা যারা আছো তার মধ্যে কি আছো গ্রাম পঞ্চায়েতের ক্লাস করে এরকম আছো, ওটাই জানতে চাইছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো যারা মানে আছো গ্রাম পঞ্চায়েতে, আমি বলে দিই সেটা হচ্ছে যে দেখো এখানে তোমাদের মানে মিসলেনিয়াসের বা ক্লার্কশিপের আগে ক্লাস করাতে গিয়ে আমি দেখবো অশুদ্ধি সংশোধন করেছিলাম, মনে আছে? অশুদ্ধি সংশোধন বা বাক্য সংকোচন বা তোমার এক কথা প্রকাশ করেছিলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ তো ম্যাম। ওইগুলো, হ্যাঁ, তো ওই যে গ্রামার মানে ওই যে গ্রামার পোর্শনটা ওটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও আসে। তাই আলাদা করে গ্রাম পঞ্চায়েতে ওগুলো আর পড়াবো না। তো তাই সেটাই বলে দিলাম। ঠিক আছে? যেমন বাগধারা প্রবাদ প্রবচন এগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতে আসে। তো যেটা বলছিলাম এগুলো কিন্তু একই আছে। দেখো যেটা বলছিলাম, দেখো ফার্স্ট হচ্ছে আমরা কাঠের ঢেঁকি মানে হচ্ছে যে অকেজো, তাই তো? আমরা কাঠের ঢেঁকি। আমরা কাঠ দিয়ে কখনো ঢেঁকি হয় না, তাই তো? যদি হয়ে থাকে সেটা হচ্ছে অকেজো। তো এই কারণে নামটা হচ্ছে আমরা কাঠের ঢেঁকি। তা কি বলছে দেখো সেটার থেকে তার যে অর্থ সেটা হচ্ছে অকেজো, এবং যে বাক্য আর কি গঠনটা করেছে, দেখো আগে তো বেশ কাজকর্ম করছিলে, দিনের দিন এমন আমরা কাঠে ঢেঁকি হয়ে উঠছো কেন? ঠিক আছে, এটা ক্রমশ অকেজো হয়ে উঠছে, সেটা অনুযায়ী বলা হয়েছে তোমাদের। আগের দিন আমি ক্লাস করাতে গিয়ে বলেছিলাম যে এই যে প্রবাদ প্রবচন যেগুলো সেগুলো কিন্তু কি করে না, পরীক্ষায় জাস্ট দিয়ে দেয়। মানে এরকমভাবে একটা একটা করে তুলে দেবে, সেটা বললাম যে বাগধারা এবং প্রবাদ প্রবচন একেবারে মিশিয়ে দিয়ে দেয়। তোমাদের যেটা করতে হবে এইটার মধ্যে কি করতে হবে না, এরকম ব্র্যাকেটে আর কি অর্থটা লিখতে হবে এবং একটা বাক্য গঠন করতে হবে, এটাই দেয় পরীক্ষায় মিসলেনিয়াসে। 18 মাসে বছর, দেখো দীর্ঘসূত্রতা বা ধীরে কাজ সম্পন্ন করাকে আমরা বলি কি 18 মাসে বছর হচ্ছে। এমনি তো আমরা জানি যে বছর তো 18 মাসে হয় না, তাই তো? বছর হয় 12 মাসে, কিন্তু 18 মাসের কখন হচ্ছে যখন ধীরে ধীরে কাজ চলছে। রামবাবুর ছেলেটির 18 মাসে বছর, সকালে উঠে খাবার খেতে খেতে স্কুলের 11টার ঘন্টা বেজে যায়। এত স্লো আর কি। আনাগোনা, দেখো আনাগোনা হচ্ছে ক্রমাগত যাওয়া আসাকেই বলে আনাগোনা, জানি। রমেনবাবু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার সন্তান সন্ততিদের বাড়ি থেকে হাসপাতাল বারবার আনাগোনা লেগেই রয়েছে। নেক্সট হচ্ছে কিনা আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্পই হচ্ছে অবিশ্বাস্য কাহিনী, এটা বিশ্বাস করা যায় না। ওসব আষাঢ়ে গল্প রেখে কাজের কাজ কিছু করো যাতে দুটো পয়সা পকেটে আসে। নেক্সট হচ্ছে আঙুল ফুলে কলা গাছ, অর্থাৎ হঠাৎ ভাগ্য ফিরে পাওয়াকে বলে হচ্ছে আঙুল ফুলে কলা গাছ, না? হঠাৎ যদি কারোর ভাগ্য ফিরে আসে তাকে এমন বলা হয়। দেখো কি বলছে যে লটারির টাকা পেয়ে এখন তো সে আঙুল ফুলে কলা গাছ। নেক্সট হচ্ছে আলালের ঘরে দুলাল, অর্থাৎ আদরের সন্তান। দেখো আমি এখানে আরেকটা অর্থ লিখে দিচ্ছি, ধনির ঘরে অপদার্থ ছেলে। ঠিক আছে, আদরের সন্তান আর ধনির ঘরে অপদার্থ ছেলে। আলালের ঘরে দুলালটা কি না বলছে বাপ মায়ের অতিরিক্ত আদর পেয়ে ছেলেটি একেবারে কিন্তু এটা দেখে মনে হচ্ছে না একেবারে, কিন্তু এটা একেবারে, এই যে যেটা কিন্তু একেবারে, যেটা বলছিলাম যে অতিরিক্ত আদর পেয়ে ছেলেটি একেবারে আড়ালের ঘরে দুলাল হয়ে উঠেছে। ঠিক আছে, ধনির ঘরে অপদার্থ ছেলে। তো এই হচ্ছে আজকের মানে প্রবাদ প্রবচন আর বাগধারা। এবার আমি আসছি হচ্ছে যে আর কি এগুলো করছিলাম গুরুত্বপূর্ণ পরিভাষা, সেই পরিভাষা, এই পরিভাষায় আর কি যেগুলো রয়েছে এগুলো কিন্তু বাগধারা, এগুলো কিন্তু প্রবাদ প্রবচন, যেগুলো আর কি বঙ্গানুবাদের ক্ষেত্রে অনেক সময় মানে বঙ্গানুবাদের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই কারণে এগুলো করা। কাট আ সরি ফিগার, কাট আ সরি ফিগার মানে কি খারাপ ফল করা। কাট আ সরি ফিগার মানে হচ্ছে খারাপ ফল করা।
ক্রাই ইন ওয়াইল্ড ওয়াইল্ডারনেস, ঠিক আছে, অরণ্যের রোদন। এখনকার যে সংবাদ তার মধ্যে অবশ্যই একটি চাঞ্চল্যকর ঘটনা রয়েছে, সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামসের ঘটনাটা। তোমরা দেখেছো? হ্যালো? না ম্যাম। হ্যাঁ, তোমরা তার মানে বুঝতে পারছো কোনো আর কি আহ, মানে কি ঘটছে, কি ঘটতে চলেছে, এসব কিছুই খোঁজ খবর রাখো না নাকি? সকলে সুনিতা উইলিয়ামসকে চেনো তো নাকি? তাও চেনো না? চেনো সুনিতা উইলিয়ামসকে? না। হ্যাঁ ম্যাম। কে না বললে শুনি? ম্যাম এদিকে এত বৃষ্টি যে আমি আপনার কথা ঠিক বুঝতেই পারছি না। ও আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম। কে বলছিলে যে যে সুনিতা উইলিয়ামসকে কে চেনো না বলছিলে? ম্যাম আমি চিনি না। আচ্ছা, কৃষ্ণ মোদক, তাই তো? তুমি সুনিতা হ্যাঁ ম্যাম। উইলিয়ামসকে, সুনিতা উইলিয়ামস একজন অ্যাস্ট্রোনট, একজন মহাকাশচারী, এবং নামটাই বুঝতে পারছো সুনিতা, অবশ্যই ইসরোর নয়, নাসার বিজ্ঞানী। নামটা বুঝতে পারছো, সুনিতা, অর্থাৎ সে ভারতীয় বংশোদ্ভূত। তো মানে এমন একজন বিশাল মাপের একজন। তো রিসেন্টলি যেটা হয়েছিল যে আমাদের যে স্পেস স্টেশন রয়েছে, সেই স্পেস স্টেশন আমাদের না, সরি, মানে আমেরিকার যে স্পেস স্টেশন রয়েছে সেখানে রিসার্চের জন্য গেছিল রকেটে করে। এবং যেটাতে আর কি 9 দিন স্পেস স্টেশনে থেকে ফিরে আসার কথা, কিন্তু সেটা ফিরে আসতে পারেনি। কারণ ওই যেটাতে করে, যে রকেটে করে গেছিলো, সেটাতে একটু প্রবলেম হচ্ছিল হিলিয়াম গ্যাসের, মানে লিক করছিল আর কি। তো এরকম ভাবেই আর কি, মানে ওটাতে ফিরে আসলে কি হতো, যে এটা লিক করতে করতে আগুন লেগে যেতে পারতো, যেটা কল্পনা চাওলার ক্ষেত্রে হয়েছে। মানে কল্পনা চাওলা যেভাবে মারা গেছে, তো সেই কারণে আর কি আমেরিকা সরকার কোনো আর কি রিস্ক নিচ্ছে না। তো এই করে করে তারা ওখানে প্রায় 2 মাসের বেশি ফেঁসে আছে ওই স্পেস স্টেশনে, 2 মাসের বেশি। তো যাই হোক, এটা একটা অপ্রাসঙ্গিক কথা, তবুও আর কি বললাম, তার কারণ একটা বর্তমানে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো, ক্রাই ইন ওয়াইল্ডারনেস, অরণ্যের রোদন। ক্রাইং নিড, ক্রাইং নিড, জরুরি প্রয়োজন। কল ইন কোয়েশ্চেন, সন্দেহ করা। ক্যারি দ্য ডে, জয়লাভ করা। ক্যাচ রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা। ক্যাচ রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা। এটা কিন্তু কলম, হ্যাঁ, COLUMN, কলম মানে স্তম্ভ, একটা করে কলম থাকে না, সেটাই বলছে। কালচার অর্থাৎ সংস্কৃতি, সার্টিফিকেট অর্থাৎ প্রশংসাপত্র। এটা হচ্ছে খ্রিস্ট, মানে খ্রিস্ট, খ্রিস্ট, CHRIST, খ্রিস্ট। তো হচ্ছে কনফ্লিক্ট, মানে হচ্ছে সংঘাত, কনফ্লিক্ট, সংঘাত বা দ্বন্দ্ব। কন্ট্রাস্ট, বৈপরীত্য, কন্ট্রাস্ট, CONTRAST, কন্ট্রাস্ট, বৈপরীত্য। তারপর হচ্ছে করোলারি, যেটার মানে হচ্ছে কিনা অনুসিদ্ধান্ত। তারপর হচ্ছে কনকর্ডেন্স, কনকর্ডেন্স, এটা হচ্ছে নির্ঘণ্ট অভিধান। তারপর কি বলছে যে কোরিলেশন, অর্থাৎ পরশ পরস্পতি আর কি, মানে কোরিলেশন, ঠিক আছে। তারপর হচ্ছে, আচ্ছা, কোরিলেশন কি আমি দুবার লিখে ফেলছি? কোরিলেশন, কোরিলেশন, আচ্ছা, পারস্পরিক সম্বন্ধ, এটা তাহলে কেটে দিচ্ছি। তাহলে কোরিলেশন হচ্ছে পারস্পরিক সম্বন্ধ। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন, মানে সৃজনী কল্পনা, ক্রিয়েটিভ ইমাজিনেশন, সৃজনী কল্পনা। তারপর হচ্ছে ক্রিয়েশন, সরি, এটা হচ্ছে ক্রি ক্রিটেরিয়ান, সরি, ক্রিটেরিয়ান, নট ক্রিয়েশন, এটা হচ্ছে ক্রিটেরিয়ান, ক্রিটেরিয়ান মানে হচ্ছে নিষ্কর,
নিষ্কর্য, ক্রিটেরিয়ান। তারপর হচ্ছে ক্রিটিসিজম অফ লাইফ, অর্থাৎ জীবন ভাষ্য। ক্রিটিসিজম অফ লাইফ হচ্ছে জীবন ভাষ্য। তোমরা এবার নিজেরা একটুখানি করো দেখি। কল ইন কোয়েশ্চেন, কি হবে কল ইন কোয়েশ্চেন? সন্দেহ করা। হ্যাঁ, সন্দেহ কল ইন, করা। সন্দেহ করা। সন্দেহ করেছিল কি? কল ইন কোয়েশ্চেন, হ্যাঁ সন্দেহ করা। ভেরি গুড। নেক্সট হচ্ছে কনকর্ডেন্স। নির্ঘণ্ট অভিধান। হ্যাঁ কি? আরেকবার বলো, একটু মানে ক্লিয়ার আসছে না। কনকর্ডেন্সটা কি? নি- নির্ঘণ্ট অভিধান। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কোরিলেশন, ঠিক আছে? পারস্পরিক সম্বন্ধ। পারস্পরিক সম্বন্ধ, এটা আচ্ছা আমি কোরিলেশন কি দুবার লিখেছি? এখানে একটা কোরিলেশন লিখেছি। কন্ট্রাস্ট। বৈপরীত্য বা হ্যাঁ পার্থক্য। ঠিক আছে। ক্রিয়েটিভ ইমাজিনেশন। সৃজনশীল কল্পনা। হ্যাঁ। কলম। সৃজনী কল্পনা। কলম। স্তম্ভ। 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 ক্যারি দ্য ডে। জয়লাভ করা। ক্যাচ রেড হ্যান্ডেড। হাতে নাতে হাতে ধরা। নাতে ধরা। হাতে হাত ধরা। ভেরি গুড, খুব ভালো। তো তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো, থাকলে অবশ্যই তোমরা সফল হবে। তো আজকে ব্যাস এতটা অবধি ছিল আজকের ক্লাসটা। তোমাদের কি আজকের ক্লাসের বিষয়ে কারোর কিছু জিজ্ঞাসা আছে বা কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা তাহলে ক্লাসটা আমি এখানেই এন্ড করব। অবশ্যই নেক্সট ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? সকলে পড়াশোনার মধ্যে থেকো, সুস্থ থেকো, এবং সকলকে শুভরাত্রি। ধন্যবাদ। তাহলে আমি এন্ড করলাম, হ্যাঁ, ক্লাসটা।